আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি পাখি করোনার ফেসবুক পেজে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে রয়েছি, তো আপনিও কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। এবং আমরা কিন্তু আজকের নন্দিতা এই অনুষ্ঠানটা নিয়ে আপনাদের সাথে আছি। এবং আজকের নন্দিতা এই অনুষ্ঠানটাতে আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সফল উদ্যোক্তারা রয়েছে তাদের গল্পগুলো তুলে ধরার জন্য, যারা এই মুহূর্তে এগিয়ে চলেছে, নানান বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, তাদের সেই এগিয়ে যাওয়ার গল্পগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার সাথে কিন্তু ঠিক তেমন একজন সফল উদ্যোক্তা আমাদের সাথে আছেন। এবং আজকে আমার সাথে যিনি আছেন তার অনেক গল্প আমরা শুনবো। তার আহ এই যে তার যে যাত্রা, তার পুরো সফলতার যাত্রাটা আমরা আজকে শুনতে যাচ্ছি। তো আজকে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন রুদমিলা নওশিনা আপু। শি ইজ ডিরেক্টর অফ র্যাঙ্কস, এন্ড এছাড়াও তিনি ফাউন্ডার এবং সিইও অফ কনফিগ রোবট এবং কনফিগ বিআর। ওয়েলকাম আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছো রিমা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আপু কেমন কাটছে? আমরা তো জানি যে ঠিক লম্বা একটা সময় লকডাউনের পরে আমরা একটা নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কিভাবে কাটানো হচ্ছে এই সময়? আমি ঢাকায় ছিলাম লাস্ট ইয়ারে, লাইক নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কাজের জন্য গিয়েছিলাম। তো তখন ঢাকা থেকে ফেরত আসছি আমি হচ্ছে মার্চের 11th ক্যালিফোর্নিয়াতে, এবং তোমার আসার 2 দিন পর থেকেই তোমার এটা শুরু হয়ে গেছে। তো আমার এখানকার লোকজন সবার, যাতে আমার ফ্রেন্ডসরা আছে, যে আমি এখানে যেহেতু অনেক বছর ধরে আছি, এদের সাথে অনেক দিন ধরে আমার দেখা হয়নি, বিকজ আসার পরপরই উইদিন 3 days আমার এই কোভিড এর জন্য কোয়ারেন্টাইন শুরু হয়ে গেছিল। তো বেশ আসার পরে কয়েকদিন একটু খারাপ লাগছিল, বাট ভালো হয়েছে যে কাজের একটু প্রেশার কম ছিল, রেস্ট নিতে পেরেছি, অনেক টিভি দেখা হয়েছে, যেটা আমরা রিয়েলি টাইম পাই না টিভি দেখার। রান্না বান্না করা হয়। আমি আবার আমি আগে ছোটবেলায় অনেক পেইন্ট করতাম, তো পেইন্টিং মাঝখানেও করেছি, বাট মাঝখানে অনেকদিন হয় এরকম কাজেতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে পেইন্টিং করার টাইম পেতাম না। তো অনেক পেইন্টও করেছি। তারপরে আমি এভরিডে এখানে যে জায়গাটা আমি থাকি, লাকিলি অনেক সুন্দর সান ফ্রান্সিসকো, তো এখানে প্রায় হাইকিং এ যাওয়া হয়। তো হাইকিং এর জন্য ফার্স্ট 2 মান্থ বন্ধ ছিল, 3rd মান্থ থেকে তোমার এরকম ছোট ছোট করে এরিয়াস খুলে দেওয়া শুরু করেছে, তো হাইকিং এ যাওয়া হয়। তো টিভি দেখা, হাইক করা, রান্না বান্না করা, পেইন্ট করা, এগুলা সব নিয়ে অনেক ভালো টাইম। মানে কষ্ট হয়েছে যে মানুষের সাথে বাইরে বের হওয়া যাচ্ছে না, বাট এখন তো সবাই আবার মাস্ক পরে বাইরে বের হওয়া শুরু করে দিয়েছে। সো এখন ইটস গেটিং ব্যাক টু নর্মাল, সো লিটল বেটার নাও। ওকে, তো আমরা কিন্তু লং সময় লকডাউনের মধ্যে ছিলাম। তো এই সময়টা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেহেতু আজকে আমাদের গল্প হবে যে বিভিন্ন সেক্টরের যারা উদ্যোক্তারা রয়েছে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাদের এগিয়ে চলার সেই যাত্রার যে পথটা। তো সেই যাত্রা নিয়ে আমরা কিন্তু গল্পগুলো শুনবো তাদের। তো আমরা যেটা জানতে চাচ্ছিলাম, এই লকডাউনের সময়টাই কিন্তু আমরা অনেক নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার গল্প শুনেছি।
তো এই সময়টাতে যেহেতু আপনি একজন উদ্যোক্তা, তো আপনি উদ্যোক্তা হিসেবে লকডাউনের এই সময়টুকু কিভাবে কাজে লাগিয়েছিলেন? আম, এই যে বললাম যে টাইমটা পেয়েছি, সেই টাইমটা অ্যাকচুয়ালি আমার যে রোবোটিক্স কোম্পানিটা যেটা নতুন লঞ্চ হয়েছে, ইটস বিন 2 months হলো। তোমার এটা আমার অনেক দিন ধরেই প্ল্যান ছিল করব করব, কিন্তু কাজের ব্যস্ততায় অনেক দিন করা হয়নি। তো এই টাইমটা ওয়াজ পারফেক্ট আমার জন্য, যে যখন আমি লঞ্চ করতে পারবো। আর আমার মনে হয়েছে যে কোভিড-19 জন্য যেহেতু সবাই এখন বাসায় থাকে এবং অনলাইনে অনেক লাইভ হয়, অনেক টাইম মানুষ অনলাইনে স্পেন্ড করছে, আমার মনে হয় আমি যে লঞ্চ করার পরে যে পজিটিভ রেসপন্সটা পেয়েছি, সেটা যদি নর্মাল টাইমে হতো, ডেফিনেটলি এরকম এত ক্লোজ একটা নেটওয়ার্ক এত ইজিলি অ্যাক্সেসিবল হতো না, যেটা এখন অনেক এন্টারপ্রেনার্স একইভাবে এই কোভিড-19 শুরু হওয়ার পরেও আমি দেখেছি মানে অনেক আমার খুব ভালো লাগে এবং আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি যাদের আর্ট ওয়ার্ক অনেক ভালো, বুটিকের কাজ অনেক ভালো, তারা তাদের রান্নার স্কিলস আবার মানে সবার কাছে দেওয়ার চেষ্টা করছে, নিজেরা বাসায় রান্না করে ফেসবুকে পেজ করে, এরকম অনেক জিনিস দেখছি। তারপরে ডেলিভারি বিজনেস দেখছি। তো আমার খুব ভালো লাগছে যে অবশ্যই কোভিডের এটার জন্য মানুষের সবার অনেক কষ্ট হচ্ছে, বাট সবসময় বেটার সাইডটা দেখাই ভালো, কারণ তাহলে মানুষ আরো বেশি মোটিভেটেড হবে। তো আমি সবসময় ভালো সাইডটাই দেখতে চেষ্টা করি, এবং এটা থেকে আমার মনে হয়েছে যে যারা নতুন নতুন এন্টারপ্রেনার্স হয়ে আসছে এই টাইমটার মধ্যে, যে অনেক মানুষ কিন্তু সামনে চলে আসছে, এন্ড ইজিলি যেহেতু অনলাইনে এত মানুষ অ্যাভেলেবল থাকে, ইজিলি রিচ আউট করতে পারছে। সো এটা একটা হিউজ অপরচুনিটি আমরা পেয়েছি। এন্ড আই থিঙ্ক আমার মনে হয় আমি যতজনকে চিনি বা যারা আমার পরিচিত যারা আছে, সবাই এটাকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করেছে, এবং আমিও এটা সেম অপরচুনিটিটা নিয়ে আমি কোম্পানিটা লঞ্চ করতে পেরেছি, বিকজ আমি ব্রেকও পেয়েছিলাম একটু। তো তখন আমি অনেক কাজ করতে পেরেছি, কারণ একটা কোম্পানি খোলা তো ইজি না, স্পেশালি আমার এটা তো হার্ডওয়্যার রিলেটেড। আমার আগের কোম্পানিটা কমপ্লিটলি সফটওয়্যার, বাট এটা হার্ডওয়্যার আছে। সো এটার স্টাইলটা একটু ডিফারেন্ট, সো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইট রিকোয়ার্ড, এরকম ব্রেক না পেলে মনে হয় আমি আরো পরে লঞ্চ করতে পারতাম বা হতো, বাট এখন লাকিলি আমি অলরেডি লঞ্চ করতে পেরেছি, এবং আমি কোভিড-19 জন্য অনেক ভালো মনে হয়, আরো বেশি পজিটিভ রেসপন্স পেয়েছি। প্লাস আমরা কোভিড-19 জন্য স্পেশালি একটা রোবট, তারপরে চ্যাটবট, তারপরে কয়েকটা ম্যানেজমেন্ট টুল, সফটওয়্যার টুলস, এগুলা বেসিক্যালি আমরা বানিয়েছি তোমার যাতে প্রিভেন্ট করতে পারি। যেরকম আমাদের একটা রোবট আছে, ইটস কল্ড দ্য এজিভি রোবট, এটা স্টেরিলাইজ করতে পারে তোমার পাবলিক প্লেসেস, এয়ারপোর্ট, স্কুলস, হসপিটালস, অফিসেস, ওই ইউভি লাইট দিয়ে পুরা 6000 স্কোয়ার ফিট হাফ অ্যান আওয়ারের মধ্যে রোবট নিজে ক্লিন করে স্টেরিলাইজ করে বের হয়ে যাবে। যেহেতু এসব ইউভি রে মানুষের জন্য খারাপ, ওটা নিজে শাট অফও হয়ে যায়। এন্ড অ্যাট দ্য সেম টাইম ওটা ডিট্যাচেবল, উপরের পার্টটা খুলে দিলে পরে নিচের পার্টটা একটা ট্রে হিসাবে, একটা গাইডেড মোটর হিসাবে, ওটা তোমার পয়েন্ট এ টু পয়েন্ট বি যে কোনো জিনিস ক্যারি করতে পারে। অনেক ধরনের ইউজ কেসেস আছে। ওকে, সো আপুর এই যে আমরা কিন্তু যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে লকডাউনের সময়টায় যেমনটা দেখছিলাম যে বেশ যে যার গুণটা কিন্তু ফুটিয়ে তোলার ট্রাই করছিল আসলে। তো সেই দিক থেকে আমরা কিন্তু দেখছিলাম কেউ হয়তো বা রান্না, আপনি যেমনটা বলছিলেন, কেউ হয়তো বা রান্নার খুব ভালো পারে, সেটা নিয়ে অনলাইন বিজনেস করছে, কেটারিং করছে। সেই সাথে দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা হাতের কাজ ভালো পারে, সেটা নিয়ে সে কাজ করছে। তো এইভাবে কিন্তু সবাই এক একটা জিনিস নিয়ে কাজ করছে। তো আপনার কাছে কেন মনে হলো যে এই যে টেক এন্টারপ্রেনিউর হওয়ার যে পরিকল্পনাটা, এটা আসলে কখন থেকে আসলো? বা আপুর একদম প্রথম থেকে যদি জানতে যাই, আপুর বেড়ে ওঠার গল্পটা কি ছিল এবং সেখান থেকে কিভাবে এখানে রিলেট করা হলো আসলে? আচ্ছা, তো ছোটবেলা থেকেই আমার খুব জিনিসপত্রের ভিতরে কি আছে, মানে টেকনিক্যাল জিনিসপত্র খুব ভালো লাগতো। মানে আমাকে কোনো টয় দিলে বা কিছু দিলে আমি খুলে দেখতে চেষ্টা করতাম যে ভিতরে কি আছে। তো খুব কিউরিয়াস মাইন্ড ছিল আমার। তো বাসায় আমাদের যখন ক্যাসেট প্লেয়ার ছিল, তারপরে ভিসিআর ছিল, তো ওগুলা কোনো সময় কোনো ডিফেক্ট হলে পরে ফোন ছিল, যে প্রপার টিএনটি যেগুলো ফোন আছে ওগুলা ছিল। তো তখন কোনো কিছু নষ্ট হলে আমি সবার আগে খুব এক্সাইটেড হয়ে যেতাম ওটাকে ফিক্স করার জন্য। তো ও তখন একটু এসব জিনিসের প্রতি ম্যাগাইভার একটা হতো তখন,
আগে, বাট ছোট ছিলাম, অনেক ছোটবেলায় ওটা দেখতাম, তো খুব মজা লাগতো যে ও কিভাবে প্রবলেম একটা হলে সলভ করে নিজে নিজে বের হতো ওটার থেকে। তো অনেক ইন্টারেস্টিং লাগতো, তখন থেকে আমি বুঝেছি যে আমার আমার খুব লাইক সায়েন্টিফিক জিনিসের প্রতি অনেক ইচ্ছা। তো আমার লাকিলি আব্বু আম্মু অনেক সবসময় বেড়াতে নিয়ে যেত আমাদের, এভরি সামার ট্রিপে আমাদের ইউরোপে যেতাম আমরা ছোটবেলায়। আমেরিকাতে মুভ করার পর থেকে আর বেশি ইউরোপে যাওয়া হয়নি, বাট লাস্ট ইয়ার যাওয়া হয়েছে। তো তখনই রাশাতে একটা 93-তে, তখন আমি অনেক ছোট, তখনও আমার মনে আছে আমরা একটা স্পেস সেন্টারে গিয়েছিলাম যেখানে ফার্স্ট অ্যাস্ট্রোনটদের সবকিছু পড়েছি। তো আমার স্পেসের প্রতি অনেক ইন্টারেস্ট। তো আর প্লাস আব্বু আম্মুরও দুজনই, আমার আব্বু আম্মু ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড আর মাস্টার্স করা, তারা দুজনই এন্টারপ্রেনার। আমার আব্বু র্যাঙ্কস আইটি, র্যাঙ্কসটেল, তারপর শেল লুব্রিকেন্টস, ওগুলা। তো আমি সবসময় টেকনিক্যাল জিনিসপত্র দেখি বড় হয়েছি। আমার আম্মু 7 ইয়ার্স এমডি ছিল র্যাঙ্কস আইটির। তো আমি যখন অফিসে যেতাম তখনই সব দেখতাম। তো সব সময় আমার ইচ্ছা ছিল যে নিজের কিছু একটা করব। তো আমার নিজের আইডেন্টিটি চাচ্ছিলাম। তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্ডারগ্রেড করেছি, তারপরে মাস্টার্স করেছি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া, যেটা সফটওয়্যার নিচে পড়ে। তো টেকনিক্যাল আর ক্রিয়েটিভ জিনিস করার জন্য আমার এই দুটো সাবজেক্ট খুব দরকার ছিল, সো আমি এই দুটাই পার্সিউ করেছি এখানে ইউনিভার্সিটি থেকে, আমেরিকাতেই আমি স্যান হোজে স্টেট ইউনিভার্সিটিতে গিয়েছি। ওটা শেষ করার পরপরই আমি আন্ডারগ্রেড শেষ করার পরে 4 বছর আমি নর্মাল জবও ছিলাম। বাট তোমার মাস্টার্স করার সময় অ্যাকচুয়ালি আমি আরো বেশি, হয় মানুষের বয়সের সাথে মনে হয় তুমি আরো মোর মানে ডিফাইন করতে পারো যে তুমি কি চাও। তো তখন আমি আরো ডিটারমিন ছিলাম যে আমি আমার নিজের কোম্পানি চাই। সো আমি মাস্টার্স করার সময় অনেক মার্কেট রিসার্চ করেছি, এবং মার্কেট রিসার্চ করে দেখেছি যে কোথায় কোন ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে এবং কোনটার ডিমান্ড আছে, কাজ এটা খুব ইম্পর্টেন্ট মার্কেট স্টাডি করা যে কোনো এন্টারপ্রেনার জন্য, যে কোনো ফিল্ডে যাওয়ার জন্য, যে কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য সবার আগে সেই ইন্ডাস্ট্রির উপর নলেজটা নেওয়া বা গেইন করা খুবই ইম্পর্টেন্ট। তো ওইটাই আমি যখন মার্কেট স্টাডি করে দেখেছি যে এখানে একটা বড় স্কোপ আছে, তখন আমি আমার ফার্স্ট কোম্পানিটা লঞ্চ করেছি সিলিকন ভ্যালিতে। যদিও ইটস অল ভেরি মেল ডমিনেটেড এবং সবসময় অনেক বেশি ছেলে মানুষ দিয়ে ভরা থাকে, বাট তার মধ্যে দিয়ে পেনিট্রেট করা ইট ওয়াজ লিটল ডিফিকাল্ট। বাট তোমার যদি মাইন্ড সেট করা থাকে আর তুমি যদি একটা জিনিস আসলে খুব করতে চাও, তুমি you will find like if there's a will there's a way, and I really believe that. So অনেক অনেক চ্যালেঞ্জেস ছিল, বাট ওরকম করে আমার ফার্স্ট কোম্পানি খোলা, এন্ড দেন ওটা যখন একটু স্টেডি হয়ে স্ট্রাকচার হয়ে ওটা একটু দাঁড়িয়ে যাওয়ার পরেই আমি আমার সেকেন্ড কোম্পানি লঞ্চ করেছি, যেটাতে অনেক ধরনের, আমার অলমোস্ট প্রায় 8টা ধরনের সলিউশনস আছে, রোবটস আছে, আইওটি ডিভাইসেস আছে। এবং আমার আগের কোম্পানি যেটার কথা যেটা আমি আমার ফার্স্ট বেবি বলি, ওইটা আমার খুব পছন্দের জিনিস, বিকজ আমি ওটা নিয়ে পড়াশোনা করেছি, 3D মডেলিং, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি। তো অনেক ধরনের সফটওয়্যার কন্টেন্টও আমরা বানাই। তো বেসিক্যালি আমার কাজই হচ্ছে কন্টেন্ট বানানো, আর এখন তো হার্ডওয়্যারের বিজনেসও আছে। তো এভাবেই দ্যাটস মাই জার্নি, যদি ছোট করে বলি। আপুর ছোট থেকে কি ইচ্ছে ছিল যে উদ্যোক্তা হওয়ার এই ব্যাপারটা, নাকি শুধুমাত্র যে এই টেকের প্রতি আপনার ইন্টারেস্ট থাকার কারণেই আসলে এই দিকটাতে চলে আসা? মানে লাইক দেখা যায় না, ছোটবেলায় আমার একটা স্বপ্ন থাকে যে আমি হয়তোবা ডাক্তার হব, অথবা ইঞ্জিনিয়ার হব, অথবা আমি উদ্যোক্তা হব, বা আমি একটা কর্পোরেট সেক্টরে জব করবো। তো এই দিক থেকে আপুর কি ইচ্ছাটা ছিল? সো ছোটবেলা থেকে আমি অনেক ক্রিয়েটিভ ছিলাম, অনেক আচ্ছা। আমি ছোটবেলায় আম্মু আমাদেরকে হারমোনিয়াম প্লে করা শিখিয়েছে, পিয়ানো পারতাম বাজাতে, তানপুরা বাজাতাম। আমি ক্লাসিক্যাল ড্যান্সার। সো তখন অন্যরকম স্বপ্ন ছিল, তখন যেতাম যে এরকম কোন একটা ওয়ার্ল্ডে যাব যেখানে ইটস মোর ক্রিয়েটিভ, আর্টস এর কোনো কিছুতে যাব। তারপরে মাঝখানে একটা ফেজ গিয়েছে আমার, যখন আমি টিনেজার ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়বো। বাট অ্যাকচুয়ালি আমার আব্বু আমাকে বলেছে যে না, তুমি আগে ইঞ্জিনিয়ারিং শেষ করো, ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা পড়ো। তো যখন ইঞ্জিনিয়ারিং শুরু করলাম তখন আই ওয়াজ এগেইনস্ট ইট, বাট পড়তে পড়তে যেহেতু আমার ছোটবেলায় অনেক ম্যাথস আর ফিজিক্স ভাল লাগতো, পড়াটা যখন শুরু করেছি তখনই আমার আসলে খুব ভালো লেগেছে যে যে ফ্রিডমটা আমি ইঞ্জিনিয়ারিং পড়ে পাই, যে একটা কিছু বিল্ড করে নিজের একটা জিনিস আইডিয়া আসলে সেটা বিল্ড করার যে পাওয়ারটা, এই জিনিসটা আমার কাছে এত মজা লেগেছে যে আই ডাইভড রিয়েলি ডিপ ইনটু ইট, এন্ড দেন ইঞ্জিনিয়ারিং ই আমার ফিউচার হয়ে গেছে।
রিমা? হ্যালো? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সামহাউ টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে আমি একটু প্রবলেম হয়েছিল। ওকে, তো আপু আমরা যেমনটা শুনছিলাম যে আপনার আসলে এই টেক এন্টারপ্রেনারশিপ এর উপর একটা ইন্টারেস্ট আগে থেকেই ছিল। তো সেই দিক থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন। তো আপুর কাছে শুনতে চাইবো যে আপুর এই যে দুটো প্রতিষ্ঠান একে একে গড়ে তোলা হয়েছে, তো এটা শুরুর দিকটার গল্প শুনতে চাই আসলে। কিভাবে কিভাবে পরিকল্পনাগুলো সাজানো হয়েছিল? আচ্ছা, সো যেরকম বললাম আমি মডেলিং করতাম, 3D মডেলিং। তোমার মায়া একটা সফটওয়্যার আছে, ওটাতে যেটা তোমরা অ্যানিমেশন দেখো, কার্টুন ক্যারেক্টার যেগুলো দেখো, ওগুলা দিয়ে আমি ফার্স্টে শুরু করেছিলাম। তো 3D মডেলিং যখন করতাম তখনই আমি অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটির প্রতি অনেক আমার ইন্টারেস্ট জেগেছে। তো তখনই আমি যখন মার্কেট স্টাডি করেছি তখন দেখলাম যে এটার অনেক বড় একটা ফিল্ড, অ্যানিমেশন বলো, আহ, যে কোনো বিজনেসেই তোমার অ্যানিমেশনের কাজ থাকে। তোমার যেরকম আমরা রিয়েল এস্টেটের জন্য অগমেন্টেড রিয়ালিটি যেটা সেটা বলি, সেটা করি। সেটা তোমার তোমার প্যাম্পলেট গুলা যেগুলা থাকে, বইয়ের ব্রশার গুলা থাকে, নতুন ধরো নতুন কোনো অ্যাপার্টমেন্ট আসবে, সেটার উপরে তোমার স্মার্টফোন ধরে দেখলে পরেই তুমি অ্যাকচুয়ালি একটা 3D ভিউ পাচ্ছ পুরো বাসাটার। এবং ভিআরও আমরা যেটা করি, যেটা হচ্ছে আমরা ভিআর এর হেডসেট পরে করি। ওটাতে যদি তুমি চাও, ওটাতে তুমি ওই বাসাগুলার ভিতরে তোমার নিজের বাসায় বসেই পুরা বাসার ভার্চুয়াল একটা ট্যুর নিতে পারছো। যেটা হেডসেট পরে তোমার মনে হবে যে বাসাটা নাই ওখানে, রুমের মধ্যে তোমার একটা সিকিউর স্পেসের মধ্যে তুমি হেঁটে ঘুরে দেখবা। তোমার মনে হবে তুমি ওই অ্যাকচুয়ালি যে বাসাটা দেখতে চাও সেই বাসাটার ভিতরে তুমি হাঁটছো বা ঘুরছো। আরেকটা জিনিস আছে আমাদের ভার্চুয়াল ট্যুর, ওটা তোমার 360 ক্যামেরার মতন। সেটা পুরা একটা জায়গায় তুমি ওই ক্যামেরাটা, ওটা তুমি যদি ভার্চুয়াল ট্যুর চাও তুমি ওয়েবসাইটের থ্রু দিয়ে পুরো একটা ট্যুর পাবা। লাইক টু এভরি লিটল ডিটেল পর্যন্ত তুমি দেখতে পারবে। একটা সিঙ্কের কল পর্যন্ত কিরকম সেটা পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ একদম জুম করে, বাসায় বসে, তোমার কোথাও যাওয়া লাগছে না। তো দ্যাট হ্যাজ মেক মার্কেটিং লট ইজিয়ার ফর লট অফ পিপল, অ্যান্ড এটা অনেক অনেক ডিফারেন্ট বিজনেসের জন্য এআরভিআর এর সেলসও ইনক্রিজ করছে। এটা আমি জাস্ট একটা ইন্ডাস্ট্রির কথা বললাম। তো এআরভিআর অনেক ভাস্ট একটা ফিল্ড, এটা সব অনেক ডাইভার্স, এটা তুমি সব ইন্ডাস্ট্রিজে তুমি অ্যাপ্লাই করতে পারো। বাট রিসেন্টলি আমি যেগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে তোমার লার্নিং এর জন্য আমি কাজ করছি, যেখানে পড়াশোনাতে মানুষ কিভাবে আরো ইন্টারাক্ট করতে পারে এআরভিআর থ্রু দিয়ে, আরো বেটার শিখতে পারে, লার্নিং এক্সপিরিয়েন্স হতে পারে, বেটার ট্রেনিংস হতে পারে এআরভিআর এর থ্রু দিয়ে। তো এগুলা জিনিসই মেইনলি করছি। বাট প্রথমে যখন কোম্পানি শুরু করেছিলাম তখন অনেক বেশি সবারই ডিফিকাল্ট টাইম হয় মার্কেটটা বুঝতে, নিজের নাম একটা প্রেজেন্স ক্রিয়েট করতে, নিজের এক্সিস্টেন্সটা ক্রিয়েট করতে। তো ওটার সময় সবারই অনেক কাজ করতে হয়। তো আমারও সিমিলারই, মানে প্রথমে কোম্পানি দাঁড়া করানো আমি একাই ছিলাম, আর সবকিছু আমি নিজে নিজে একাই করেছি। ওয়েবসাইট ডিজাইনিং থেকে শুরু করে, ডোমেইন কেনা থেকে শুরু করে সবকিছুই আমার, ক্লায়েন্ট হ্যান্ডলিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হায়ার করা, সবকিছুই আমার নিজের থেকেই করতে হয়েছে। তো এটা একটা অনেক বড় লার্নিং এক্সপিরিয়েন্স। আমার প্রথম কোম্পানি যেটা আমি খুলেছিলাম ওটা ঢাকায় ছিল, ওটা তোমার বনানীতে ছিল একটা জায়গায়। তখন প্রায় 12 জনের মতন ছিল যারা
যারা কাজ করতো, বাট আমার এখানে থেকে বাংলাদেশে বনানীতে অফিসের রেন্ট দিয়ে এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়ে আমার কাজ বেশি আসছিল না, তো তারপরে আমি আমার বিজনেস মডেল আবার চেঞ্জ করতে হয়েছে ইন বিটুইন, বাট এখন ইটস অল স্টেডি অ্যান্ড ইটস গুড। গ্রেট। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে এত এই যতটুকু জার্নি করে এসেছেন, তো সেই দিক থেকে আসলে কি কি চ্যালেঞ্জেস ফেস করা হয়েছিল, আসলে কি কি বাধা আসলে দেখা যায় ফেস করা হয় একদম প্রথম দিকটায় যখন একটা উদ্যোগ হাতে নিলাম, এবং দেখা যায় যে অনেক সময় অনেকে প্রথম যে স্টেপটা সেটা নিতেই অনেকে আমরা ভয় পেয়ে থাকি। তা আপনার কাছে এই জিনিসটা নিয়ে কি মনে হয় আসলে? আমার কোনো সময়, যেহেতু আমি সবসময় জানতাম যে আমি কি করতে চাই, এবং আমি জানতাম, আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমার পড়াশোনা যেটা আমি করেছি সেটা একদম ডিরেক্টলি রিলেটেড টু মাই ওয়ার্ক। সো ওই জন্য আমার এইটুকুন কনফিডেন্স ছিল। সো ওই জন্য আমি সবাইকে বলি, যখনই কোনো কিছু ভয় লাগবে যে পারবো নাকি পারবো না, যদি অ্যাটলিস্ট তোমার টেকনিক্যাল এই বিজনেস রিলেটেড কিছু হয় বা ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু হয়, আমি সবাইকে বলি যে অ্যাকচুয়ালি ফার্স্টে সেই টপিকটার উপরে অনেক নলেজ গেইন করতে। যখন তুমি নলেজটা গেইন করবে তখন তুমি কনফিডেন্ট হবা যে আচ্ছা, যে কোনো সিচুয়েশন আসলে আমি ওটাকে ওভারকাম করতে পারবো, বিকজ তোমার এই নলেজটা আছে। যেরকম একটা সিম্পল জিনিসই বলি, যেরকম মিউজিক বা নাচ, যদি নাচের গানের কথাই বলি, আমরা যদি অনেক ভালো প্র্যাকটিস থাকে আমাদের, বা খেলার প্লেয়ারদেরকেও যদি তুমি নাও, যারা যদি অনেক প্র্যাকটিস থাকে আর যদি তুমি সেই টপিকটার উপরে অনেক জানো, তুমি ওই ভয়টা ওভারকাম করতে পারবা। তো আমার মনে হয় যে কেউ যদি এটা করতে চায়, আমি ডেফিনেটলি বলবো তাদের যদি একটা সিকিউরিটি ব্ল্যাঙ্কেট থাকে ফাইন্যান্সিয়াল, যে হ্যাঁ ঠিক আছে, এই কোম্পানিটা না কাজ করলে পরে ইটস নট মাই ব্রেড এন্ড বাটার, সত্যি মানে এমন ভাবে তাদেরকে ডিসাইড করতে হবে যে যাতে মানে কনফিডেন্ট ফিল করে ট্রাই করতে। তাহলে আমি সবাইকে বলবো, যদি ওই রুমটা থাকে যে হ্যাঁ আমি ট্রাই করতে পারবো, আমি সবাইকে বলবো যে তারা ট্রাই করে দেখে জিনিসটা। কারণ মাঝে মাঝে একটা জিনিস যখন ভয় পেয়ে আমরা কিছু করি না, ছেড়ে দেই, তখন আমরা জানিও না সেটা আমরা পারবো না কি পারবো না, আমাদের নিজেদের ক্যাপাসিটি আমরা বুঝি না, তখন পোটেনশিয়ালটা আমরা তখন জানি না। বাট ট্রাই করে দেখার পরেই আমরা বুঝতে পারবো যে সেটা আমরা অ্যাকচুয়ালি করতে পারবো নাকি করতে পারবো না। সো আমি সবাইকে ডেফিনেটলি বলবো বা অ্যাডভাইস করবো যে আমার জার্নি থেকে, যে প্লিজ ট্রাই ইট আউট, আর ধৈর্য ধরতে হবে। সবকিছু যে আমি খুললি ফার্স্ট 6 মাসের মধ্যে আমার কোম্পানি খুব ভালো করবে, ফেলিয়ারও একটা লার্নিং এক্সপিরিয়েন্স। মানুষ ফেলিয়ার থেকেও অনেক কিছু শিখে। তো ইজি কোনো কিছুই কোরকম ইজি হয় না। তো সবসময় এইসব জিনিসকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে লাইক হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। একদম। তো আপু, উদ্যোক্তারা যারা আসলে এই মুহূর্তে কাজ করছে, আমরা কিন্তু দেখছিলাম বেশ ই কমার্স সাইটটাকে অনেকভাবে ইউজ করা হচ্ছে। তো আপনি আসলে এই জিনিসটাকে কিভাবে দেখছেন? যারা শুধুমাত্র, আমরা কিন্তু এখন দেখছিলাম যে ঘরে বসে বসে কিন্তু ই কমার্স সাইটটাকে ইউজ করে অনেকে অনেকভাবে কিন্তু উদ্যোক্তা হয়ে উঠেছে। তো এই দিকটা আপনি কিভাবে দেখছেন? খুব পজিটিভ ভাবেই দেখছি, এবং আমার মনে হচ্ছে যে এখন বাসা মানে অনেক 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 নাম্বার অফ পিপল এসব করছে। এন্ড তোমার ই কমার্সের উপরে আইসিটিও অনেক কাজ করছে। আমি আইসিটির সাথে এবার ক্লোজলি লাস্ট 3 মাস যখন ঢাকায় ছিলাম তখন খুব ক্লোজলি কাজ করেছি, এবং তাদের অনেক ভালো ভালো আইডিয়াস আছে। একটা দেখলাম গভর্নমেন্টেরই শপ আপ নামে আছে, যেটা ওরা চেষ্টা করছে যে বিভিন্ন রুরাল এরিয়াজে যেরকম হাতের কাজ করতে পারে, তারপর নকশি কাঁথার কাজ করতে পারে, জামদানি শাড়ি ভিভার্স যারা আছে এদের সবাইকে কানেক্ট করার চেষ্টা করছে। কানেক্ট করে ধরো যেসব জায়গায় ইন্টারনেট নাই, বা যেসব জায়গায় মানুষরা অত স্মার্টফোন দিয়ে অ্যাকাস্টম না বা জানে না কিভাবে কাজ করে, তারা এরকম ডিফারেন্ট সেন্টার্স করছে, যেখানে ইন্ডিভিজুয়াল সেলার্স তাদের যদি কোনো কাজ ভালো হয় এই সেন্টারগুলোতে নিয়ে যেতে পারবে, এবং একটা খুব কম কমিশন ফিতেও যে তোমার সেই সেন্টার থেকে যে হেল্প করবে, যে রিপ্রেজেন্টেটিভ তাকে হেল্প করবে, সেও একটা ছোট্ট কমিশনও নিতে পারবে যখন একটা সেল হবে। সো ধরো একজন হাতের কোনো একটা কিছু যদি বিক্রি করতে চায়, সে ওই সেন্টারের ওখানে নিয়ে গেলে পরে ওরা ওইটার ছবি তুলে এই ই কমার্স সাইটে দিয়ে দিবে। তারপর যদি অর্ডারটা পায়, সেই অর্ডারটাও তারা ওই রিপ্রেজেন্টেটিভ গুলা তাদেরকে দিবে। তো এরকম করে মানুষের সোর্স অফ ইনকামও বাড়ছে, ছোট ছোট স্কিল সেট থেকেও মানুষের ইনকাম আসছে। আর এনি কাইন্ড অফ ইনকাম ইজ গুড, অ্যান্ড তারপর নিজের উপরে একটা মানুষের একটা রেসপেক্টেবল হাউসওয়াইফও যদি হয়, তারও যদি একটা ছোট স্কিল থেকে সে যদি বাসায় কোনো আর্নিং আনতে পারে, সেটা তার অনেক কনফিডেন্স বুস্ট আপ করে।
এবং তার রেসপেক্টও বাড়ে। তো এগুলো ছোটখাটো জিনিস যে একসাথে গভর্নমেন্ট করছে, প্রাইভেট সেক্টরে কাজ হচ্ছে। দেন আমি প্রায় ফেসবুকে এখন দেখি যে বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল আই নো সবাই কিছু না কিছু একটা করে অনলাইনে এসে বা মানে they're getting the exposure and trying to do a business, and এটা আমার মনে হয় খুব ভালোভাবে সবাই ইউটিলাইজ করছে, and এটার অনেক বড় একটা স্কোপ আছে, অনেক বড় একটা ফিল্ড আছে। সো যারা এই শোটা দেখছে তাদের যদি কোনো ধরনের সফট স্কিলস থাকে বা যেটা মনে হয় যে হ্যাঁ এই কাজটা আমি ভালো করি, আমি ডেফিনেটলি বলবো এখন এত ইজি যে অনলাইনে যে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করে নিজের বিজনেসটাকে দেওয়া, এটা একটা আমাদের জন্য একটা ব্লেসিং যে ঘরে ঘরে যদি যাদের ইন্টারনেট থাকবে, যাদের ল্যাপটপ আছে, যাদের একটু টেক স্যাভি হলেও পরে তারা তাদের নিজেদের পেজ করে জিনিসপত্র সেল করতে পারছে, অর্ডার নিতে পারছে। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর দ্য হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। এবং আরেকটা জিনিসও কিন্তু আমরা আপু লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যেমন আমি একটা পণ্য নিয়ে উদ্যোগ গ্রহণ করে একটা নতুন বিজনেস ক্রিয়েট করলাম, তো সেখান থেকে দেখা যায় যে এই পণ্যটা প্যাকেজিং করা, তারপর সেটা ডেলিভারি করা, বা একটা ওভারঅল দেখা যায় কি একটা উদ্যোক্তা যখন তৈরি হচ্ছে সেই সাথে কিন্তু অন্য আরো দুইটা তিনটা চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে আসলে। তো এইভাবে কিন্তু দেখা যায় যে আমরা যে শুধুমাত্র নিজের কর্মসংস্থান যোগাচ্ছি তা কিন্তু নয়, সাথে করে কিন্তু অন্যদেরও কিন্তু আমরা একসাথে কিন্তু সবাই মিলে কাজ করতে পারি। দেখা যায় আমি যে পণ্যটা নিয়ে কাজ করছি সেটা যে ডেলিভারি করছে তারও কিন্তু একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যে একটা আমরা যে বেকার যে কথাটা আমরা ইউজ করি, বেকারত্ব, যে শিক্ষিত বেকারের হারটা বেশি, তো সেই দিক থেকে আমরা কিন্তু বলতেই পারি যে এই উদ্যোক্তারা কিন্তু বেকারত্ব দূর করার অনেক বড় একটা অবদান রাখছে। অবশ্যই, এন্ড এরা যখন একজন মানুষের তো সব হবে না, আস্তে আস্তে যখন বিজনেস গ্রো করবে তারা আরো মানুষকে এমপ্লয়ি করবে, এন্ড এক একজনকে যে এমপ্লয়ি করবে এটাও একটা তোমার আর্ন করছে, আরেকটা মেম্বারকে তুমি হেল্প করছো। সো সবভাবেই এটার আমি সবভাবে এটার পজিটিভই দেখি যে মানে একজন যদি কেউ স্টার্ট করে একটা বিজনেস, তারা ডিফারেন্ট মানুষকে হায়ার করছে, ডিফারেন্ট ফ্যামিলিকে হেল্প করছে ফাইন্যান্সিয়ালি। আমার সেটাই চেষ্টা, আমি যে আমার রোবোটিক্স কোম্পানি বাংলাদেশে লঞ্চ করব তখনও আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের মানুষজনকে এইভাবে নেওয়া। এবং খালি আমি দুটো এনজিওর সাথেও কাজ করছি, একটা হচ্ছে তোমার হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য যাদেরকে আমরা ট্রেনিং দিয়ে ফোনের রিপ্রেজেন্টেটিভের কাজ করাতে পারি, ইউআই ডিজাইন কাজ করাতে পারি। সিম্পল যদি কোনো কিছু করতে চায়, এক একজনের স্কিল সেটের উপর বেস করবে তারা কিভাবে ট্রেনিংটা নেবে। তো আমিও এটাও চেষ্টা করছি যে জাস্ট নর্মাল মানে যারা একটু আন্ডার প্রিভিলেজড বা যাদের পড়াশোনা এখনো পুরোটা কোনো ফর ডিফারেন্ট রিজনস শেষ করতে পারিনি তাদেরকেও হেল্প করার। তো সব জায়গায় অনেক কাজ আছে, যেরকম ফোন ঠিক করা, এসি ফিল্টার ক্লিন করা, এগুলো আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি যাতে ওরা মানুষরা যারা স্কিলস ওরকম স্কিল সেটও নাই বা ওরকম পড়াশোনা নাই, তারাও যাতে একটু একটা লিভিং আর্ন করতে পারে এসব ছোটখাটো জিনিস দিয়ে। সো ওইটাই যে একটা এন্টারপ্রেনার থেকে 10-15 জনের হয়তো বা ফাইন্যান্সিয়াল হেল্প হতে পারে। সো এটা ডেফিনেটলি যাদের ক্যাপাসিটি আছে, যারা এটা করতে পারবে এবং যারা এক্সপ্লোর করতে চায় এবং যারা বিজনেসে ঢুকতে চায়, তাদেরকে আমি সবসময় মোটিভেট করবো এন্ড বলবো যে হ্যাঁ প্লিজ, আই থিঙ্ক ইটস দ্য রাইট টাইম টু ট্রাই ইট আউট। এখন মার্কেট স্টাডি করে কোথায় ডিমান্ড আছে ওরকম একটা জিনিস বের করে তোমার যদি সেই স্কিল সেটটা থাকে, ডেফিনেটলি আমি বলবো যে নিজের কিছু একটা স্টার্ট করতে, বা যদি ওরকম না স্টার্ট করতে চায় ওরকম কোনো কিছু জয়েন করতে, তাহলে যেটার ব্যাপারে তার ইন্টারেস্ট আছে সে সেটার উপরে কাজ করতে পারবে। আপু যেমনটা বলছিলাম যে নতুন অনেক উদ্যোক্তা কিন্তু এই সময়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে তৈরি হয়েছে। তো তাদের জন্য যদি আপু বলতেন যে উদ্যোক্তার মধ্যে আসলে কি কি গুণাবলীটা আসলে থাকা উচিত, যেহেতু আমি এই কোশ্চেনটা করছি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আসলে করতে চাচ্ছিলাম আপুর কাছে। সো ফার্স্ট অফ অল মার্কেট স্টাডি খুব দরকার। মার্কেট স্টাডি করতে হবে, জানতে হবে যে সেটা কিসের ব্যাপারে কাজ করছে, তাদের ক্লায়েন্ট কারা, তাদেরকে কিভাবে সে রিচ আউট করতে পারবে, নেটওয়ার্কিং কিভাবে আরো বড় করতে পারবে, কিভাবে তাদের বিজনেসকে প্রমোট করতে পারবে, ওয়ার্ড অফ মাউথ হোক, ফেসবুক হোক, যে বিভিন্ন ধরনের অ্যাড প্ল্যাটফর্মস হোক, সবগুলো জানা লাগবে। এবং ফার্স্ট অফ অল সবার আগে মেক শিওর করতে হবে যে একটা প্রবলেম সলভ করতে চাচ্ছে, যে
আমি একটা জিনিস স্টার্ট করলেই হলো না, আমি একটা প্রবলেমকে সলভ করার জন্য সেই জিনিসটা করতে চাচ্ছি। তখনই ডিমান্ডটা বোঝা যায় যে ওই জিনিসটার কি ডিমান্ড অ্যান্ড কার কোথায় প্রবলেম হচ্ছে। সো যদি কেউ এন্টারপ্রেনার হতে চায় তাহলে ফার্স্ট অফ অল তার সেই ইন্ডাস্ট্রিটা স্টাডি করতে হবে এবং তার কি কি স্কিল সেট সেটার জন্য লাগবে সেটা তার নিজেকে ট্রেন করা লাগবে। এন্ড দেন তারপরে তোমার ফাইন্যান্সেস আসে যে কিভাবে একটা রোড ম্যাপ ক্রিয়েট করা লাগবে, যে তার স্ট্র্যাটেজি বানানো লাগবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তার একটা একটা করে নিজেকে গোল দিতে হবে যে আচ্ছা ঠিক আছে এই থেকে 3 মাসের মধ্যে আমি এইগুলা জিনিস কমপ্লিট করব। সো নিজের জন্য গোল সেট করা, নিজেকে ট্রেন করা, নিজের মার্কেট স্টাডি করা, ক্লায়েন্ট হ্যান্ডলিং শেখা, নেটওয়ার্কিং করা এবং আমি বলবো যে এনাফ রিসার্চ করা যে কম্পিটিটরস কারা আছে, কম্পিটিটরসরা কি করছে। তো এগুলো সব মার্কেট রিসার্চের আন্ডারেই পড়বে। তো যত ইনফরমেশন সে গ্যাদার করতে পারবে সে তত কনফিডেন্টলি সেই বিজনেসটার মধ্যে কাজ করতে পারবে। সো এই কয়েকটা জিনিস মনে হয় খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ধৈর্য ধরতে হবে, কাজ এটা একদমই ইজি না, এটা অনেক চ্যালেঞ্জিং একটা জিনিস। সফটওয়্যার হার্ডওয়্যার যেহেতু আমি অনেক টেকনিক্যাল জিনিস করি, এখানে অনেক কম্পিটিশন। সিলিকন ভ্যালিতে আমি শিওর তুমি জানো যে এখানে এটা টেকনিক্যাল লাইক দ্য টেক হাব অফ দ্য হোল ওয়ার্ল্ড, ফেসবুক, অ্যাপল, গুগল, আমার সব বাসার আশপাশ দিয়ে। তো এখানে অনেক কম্পিটিশন, আর এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট মানুষরা এমন ভাবে এটা স্ট্রাকচার করা আছে যে অনেক কম্পিটিটিভ, যেহেতু ওরাই খালি খুব বেশি ভালো বা সার্ভাইভ করে আরো উপরের দিকে যেতে পারে। তো সবসময় নিজেকে আপডেটেড রাখতে হবে, সবসময় নিজেকে যেই ফিল্ডে তুমি কাজ করছো, এরকম আমি এখনো কিন্তু এভরিডে প্রায় অলমোস্ট 1-1.5 ঘন্টা খালি এভরিডে পড়াশোনা করতে হয়। জাস্ট এভরি সিঙ্গেল ডে নতুন কোনো সফটওয়্যার আসে, নতুন কোনো রোবটস আসে, নতুন কোনো কিছু না কিছু হোল ওয়ার্ল্ড থেকে আসতেই থাকে। তো যেটার উপরে তুমি কাজ করবা সেটার উপরে যতখানি নলেজ তুমি গেইন করতে পারো, ইটস অলওয়েজ গোনা ওয়ার্ক ফর ইউর বেনিফিট। আর না কাজে লাগলেও পরে তুমি দেখবা যে কোনো না কোনো সময় ডাউন দ্য লাইন নলেজটা তোমার যদি থাকে, তুমি ডেফিনেটলি সেটাকে কোনো না কোনো সময় ইউজ করবা, ইউটিলাইজ করবাই। সো আমি সবাইকে বলবো যে পড়াশোনাটা মানে যারা ইউথ আছে, যেটা তাদের ফিল্ড যদি এন্টারপ্রেনার হইতে চায়, ডিপেন্ড করবে তোমার ইন্টারেস্টের উপরে, তুমি কিভাবে কোথায় যেতে চাও। নিজের ডিরেকশন সেট করতে হবে, গোল সেট করতে হবে, নিজেকে টাইমলাইন দিতে হবে, আর নিজেকে ডিফারেন্ট স্কিলসে ট্রেন করতে হবে। আপু যেমনটা বলছিলেন যে আমাদের পেশেন্স রাখতে হবে, বাট একটা জিনিস কি, যারা নতুন উদ্যোক্তারা আছেন, দেখা যায় একটা প্রতিষ্ঠান দাঁড়া করাতে, তার বিজনেসটা দাঁড়া করাতে হলে কিন্তু অনেকটা সময় লাগে, ধৈর্য নিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা নতুন বিজনেস যখন আমরা শুরু করি, অনেকেই দেখা যায় যে 2 মাস 3 মাস পরে হয়তো একটা রেজাল্ট আসে না, অনেক সময় আসে না। তো সেক্ষেত্রে অনেক উদ্যোক্তাই কিন্তু ফল করে, তারা হয়তো বা সেই পেশেন্টটা রাখতে পারে না, ধৈর্যটা ধরে রাখতে পারে না। দেখা যায় 2-3 মাস ওয়েট করার পর যদি সে সফলভাবে কিছুটা সফলতা না পেলে দেখা যায় গিয়ে তিনি ব্যাক করে ফেলে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আসলে আপনি কি বলতে চাইবেন? আমি বলতে চাবো যে তাদের অ্যাকচুয়ালি দেখতে হবে তাদের বের করতে হবে যে কেন জিনিসটার কাজ হচ্ছে না। মেবি তাদের মার্কেটিং এ কোনো প্রবলেম হচ্ছে বা তাদের প্রোডাক্টে কোনো ফ্ল আছে। তোমার এমনও হতে পারে যে লাকও মাঝে মাঝে লাগে, বাট আই ওন্ট রিয়েলি বেস মাই বিজনেস অন দ্যাট, বিকজ তুমি তোমার নিজের প্রবলেমটা কি এবং তুমি যদি বুঝতে পারো বা মানুষজনকে জিজ্ঞেস করতে পারো। এই জন্যই বললাম যে নেটওয়ার্কিং আর মেন্টরশিপ খুব দরকার। যদি ভালো গাইডেড মানুষ থাকে যারা ওই সিমিলার ফিল্ডে অনেক এক্সপিরিয়েন্স, তাদের সাথে কথা বলতে পারে যে আচ্ছা ঠিক আছে এইভাবে আমি করেছি, কেন আমারটা কাজ হচ্ছে না। তখন হয়তো বা আমরা নিজেদের ভুল অনেক সময় নিজেরা দেখতে পারি না বা ধরতে পারি না, যেটা বাইরের মানুষ বাইরের পার্সপেক্টিভ থেকে যখন দেখে তখন আমাদেরকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা জিনিস একভাবে দেখবো, অন্য মানুষ অন্য ভিউতে দেখবে। তো প্রবলেমটা যখন আমি নিজে একটা বিজনেস স্টার্ট করি এবং সেটা যদি না চলে, আমি নিজে হয়তো অনেক পয়েন্টস ওভারকাম মানে দেখবো না বা খেয়াল করব না বা ইগনোর করে চলে যাব, যেটা হয়তো বা বাইরের মানুষ আমাকে মানে অ্যাডভাইস করতে পারবে। সো আমি ডেফিনেটলি বলবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা মনে হচ্ছে যে আচ্ছা আমার বিজনেস কেন গ্রো করছে না, মেন্টরদের সাথে কথা বলা, আরো বেটার নেটওয়ার্কিং করা, সিমিলার ফিল্ডে অন্য যারা কাজ করছে তাদের সাথে কথা বলা যে আচ্ছা তারা কিভাবে কাজ করছে, তাদের কম্পিটিটরসরা কিভাবে কাজ করছে, তাদেরটা কেন, প্রোডাক্টটা কোথায় ভালো খারাপের মধ্যে কোথায় গ্যাপটা হচ্ছে,
এগুলা নিজের উপরে স্টাডিটা করতে হবে এবং সেটা বুঝতে হবে। আর যদি বুঝে দেখে যে না, এটার মধ্যে কোনোই হোপ নাই, তখন আরেকটা কোনো আমি বলবো, অ্যাডভাইস করব যে ডিফারেন্ট একটা ফিল্ডেও তাদের একটু নলেজ রেখে একটু ডাইভার্স, একটু অন্য জিনিসের উপর স্টাডি করা। বিকজ একটা ফেল প্রজেক্ট যদি তুমি বুঝতে পারছো যেটার মধ্যে টাইম দেওয়ার লাভ হচ্ছে না, সেটাকে আমি বলবো একটু সাইড লাইন করে অন্য কিছু চেষ্টা করে আবার ওইটাকে ফেরত যেতে। তো সবসময় সবকিছু যায় না। যেরকম বড় বড় কোম্পানি যখন প্রথমে অ্যাপেল বলো, অনেক বড় বড় কোম্পানি, 93-তে অ্যামাজন মনে হয় ফার্স্ট, 2003-তে অ্যামাজন মনে হয় ফার্স্ট লঞ্চ করেছিল। তো এখন কত বড় হয়ে গেছে, এখন 200 বিলিয়নের উপরে এটা। তো ডিফারেন্ট ছোট একটা বই বিক্রি করার ইয়ে দিয়ে অ্যামাজন স্টার্ট করেছিল, সেটা এখন কত দূরে চলে গেছে। সো ক্লাউড কম্পিউটিং এর কথা একটু বলতে চাচ্ছিলাম আমি। AWS যেটা আছে, সেটা এখন পুরো ওয়ার্ল্ডের সব ডেটা স্টোর হয় ক্লাউডে। সো যারা যদি টেকনিক্যাল ফিল্ডে যেতে চায়, ক্লাউড কম্পিউটিং একটা অনেক বড় একটা পটেনশিয়াল জায়গা যেখানে মানুষ গ্রো করতে পারবে। তো ডিপেন্ড করবে তোমার ফিল্ডের উপরে। সো ওইটাই যে তোমার স্টাডি করে বুঝতে হবে তোমার নিজের ফ্ল কোথায়। অ্যান্ড বেশি টাইম ইনভেস্ট করার আগে এবং বেশি টাকা ইনভেস্ট করার আগে আমি বারবার বলবো যে মার্কেট রিসার্চ করে দেখতে যে অ্যাকচুয়ালি তোমার প্রোডাক্টের ডিমান্ড আছে নাকি, এবং তুমি কি প্রবলেম সলভ করতে চাচ্ছ, সেটা তোমার সলিউশনটা কি হচ্ছে, এবং তোমার প্রোডাক্টটা কিরকম কতখানি ভালো কম্পেয়ার টু দ্য কম্পিটিটরস। ওকে, তো যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর আমরা কিন্তু এই মুহূর্তে পাখি গণনার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভে আছি। অবশ্যই আমাদেরকে আপুর কাছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। ওকে, সো আপুর কাছে চলে যেতে চাচ্ছিলাম। আপু, আমরা আশেপাশে অনেক উদ্যোক্তাদের দেখতে পাচ্ছিলাম। তো তারা, আপনার কাছে কি মনে হয় যে এতটা সংখ্যক যে নারী উদ্যোক্তা এখন তৈরি হচ্ছে, আমরা কিন্তু আগে এত নারী উদ্যোক্তা কিন্তু দেখতে পাচ্ছিলাম না যেমনটা আমরা এখন দেখতে পাই। তো এটা আসলে এটার পিছনে কি কারণ বলে আপনি মনে করেন? যে ডিজিটাল বাংলাদেশ নাকি ই কমার্স সাইটটা? আমরা এই মুহূর্তে ইন্টারনেটের ইউজের কারণে বা ফেসবুক বা এত কিছু আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাভেলেবেলের কারণে এই জিনিসটা আসলে তৈরি হয়েছে, প্ল্যাটফর্মটা কি হিসেবে আপনি মনে করেন? ডেফিনেটলি এই ফেসবুক প্ল্যাটফর্ম আসার পর থেকে অনেক মেয়েরা, আমি অ্যাকচুয়ালি মেয়ের উপরে বেশি ফোকাস করি বিকজ আজকেরটা আমাদের এইটার উপরে বেস করা। মেয়েরা বাসায় যারা থাকছে বা বাসা থেকে ইজিলি কাজ করতে পারে, বিকজ একটা মেয়ের অনেক ধরনের রেসপন্সিবিলিটিস থাকে, পড়াশোনা থাকে, বাচ্চাদের কাজ থাকতে পারে, বাসার কাজ থাকতে পারে, তাদের অনেক ধরনের কাজ করতে হয়, রাইট? সো যেহেতু এখন ইন্টারনেট অ্যাভেলেবল আর সবার কাছে একটা স্মার্টফোন আছে আর এটা করা অনেক ইজি, আমি খুব খুশি যে আরো বিভিন্ন ধরনের মেয়েরা বাসায় যারা বসে আছে বা যা বাসার থেকে তারা কাজ করতে পারছে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা জিনিস, যেটা আগে বাইরে যে করতে হতো, বা ধরো রাতে একটা সার্টেন টাইমের মধ্যে ফেরত যেতে হয় বাসায়, বা সিকিউর ফিল করে না বাইরে থাকা বা বাইরে অনেকক্ষণ কাজ করা। তো ওই জিনিসটা যেহেতু এখন নেই এবং এখন সবকিছু মোস্টলি অনলাইনে হচ্ছে, এটা ওদেরকে আরো মোটিভেট করছে বেটার কাজ করতে। তুমি তোমার বাসার নিজের একটা সিকিউর প্লেসে বসে কাজ করতে পারছো, এটা অনেক বড় একটা ব্লেসিং আমাদের জন্য। তো আমার মনে হয় ওই রিজনের জন্যই এখন আরো বেশি সামনে মেয়েরা এগিয়ে আসছে, যেটা আমাদের অনেক ভালো হচ্ছে। আর সব ফিল্ডেই আমি এখন আজকাল মেয়েদেরকে দেখছি। ইঞ্জিনিয়ারিং একটু কম দেখি, বাট আমি ফাইন্যান্সেসে দেখছি, অ্যাকাউন্টিং এ দেখছি, HR এ অনেক মেয়েরা আসছে, ইভেন এন্টারপ্রেনার হিসাবে অনেক মেয়েরা সামনে আসছে। ডিজাইনার বলো, তারপরে তোমার ই কমার্সের মেকআপ থেকে শুরু করে, অ্যাডভাইজার থেকে শুরু করে, বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট, অনেক টেকনিক্যাল ফিল্ডেও মেয়েরা এগিয়ে আসছে। তো আগেকার দিনে যেটা মানুষদের ব্লক ছিল যে হ্যাঁ মেয়েরা বেশি, এটা অনেক আগে থেকেই চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি খুব লিবারেল একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমার ফ্যামিলিতে সব মেয়েরাই মানে খুব ভালো ভালো পজিশনে আছে, সবাই অনেক ভালো এডুকেটেড। আমার খালারা প্রফেসর, ডাক্তার, আমার আম্মু র্যাঙ্কসে বসতো। তো সবাই মিলে আমি সবসময় দেখেছি যে মেয়েদের আসতে একটু টাইম লাগছে, কিন্তু আমার মনে হয় যেহেতু যেই ফুল ফোর্সে এখন স্টার্ট হয়ে গিয়েছে, ইট উইল বি সুন যে মেয়েরাই পুরো ওয়ার্ল্ড, অনেক ছেলেরা মেয়েরা মিলেই কাজ করবে, কিন্তু মেয়েরা অনেক আরো এগিয়ে আসবে। একদম।
তো আপুর কাছে আমরা তো যেমনটা বলছিলাম যে আরো এগিয়ে যাওয়ার অনেক গল্পই আমরা কিন্তু এখন দেখতে পাই, অনেক উদাহরণও আমরা দেখতে পাই। তো সেই দিক থেকে যদি বলি, এত কিছুর পরও আপনার কাছে কি মনে হয় যে এখনো উদ্যোক্তাদের সাইডটাতে কিছু ল্যাকিংস আছে, কিছু জিনিস আমাদের এখনো এগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত, অবশ্যই আমাদের যারা নারী উদ্যোক্তারা আছে? বাংলাদেশে অনেক কাজ আছে, এখানেও সব জায়গায় অনেক কাজ আছে। এখন যেহেতু সবকিছু অনলাইনে যাচ্ছে, আমার মনে হয় আমি মেয়েদেরকে আরো বলবো যে কন্টেন্ট বানানো, একটা সিম্পল কন্টেন্টও বানাতে পারে মানুষ। ইউটিউবে অনেক রান্নার চ্যানেল আমি দেখছি এখন মানুষ করছে। তো সিম্পল জিনিস থেকে শুরু করে অনেক হাইলি টেকনিক্যাল জিনিসপত্র সব মেয়েরাই ট্রাই করছে এবং ভালো করছে, এবং এটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হচ্ছে এগুলাতে করতে। তো আমার ডেফিনেটলি আমি আমার যেটা বারবার বলছি যে অবভিয়াসলি এটা অনেক অনেক ভালো একটা জিনিস, এবং সবাই যেটা করছে ডিফিকাল্টিজ থাকবে, বাট এটা ওভারকাম করতে হবে। একদম। তো আপুর যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন এই মুহূর্তে, তো সেই দিক থেকে আপুর এই মুহূর্তে ব্যস্ততার সময়টা কতটুকু কাটছে? সো আমার স্কেডিউল খুব সময় আসলে দেওয়া হয়, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম। আমরা জানি যে উদ্যোক্তাদের হচ্ছে 24/7 অ্যাক্টিভ থাকতে হয়, তো সেই দিক থেকে আপুর কেমন সময় দেওয়া হচ্ছে? আমার সকাল 9টা থেকে বা 8:30 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার আমেরিকার যত ক্লায়েন্টস আছে, আমার ইউকে তে আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমার গ্লোবাল টিম আছে। তো ওদের সাথে আমার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত টাইম দেওয়া হয়, বা 5টা পর্যন্ত মাঝে মাঝে বেজে যায়। তারপরে 5টা থেকে 8টা খালি আমি আমার নিজের টাইম পাই, যখন আমি কিছু রান্না বান্না করি বা একটু হাঁটতে বাইরে যাই। আমি একটু অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। এন্ড দেন আবার রাত্রি 9টা থেকে ভোর 2টা 3টা পর্যন্ত আমার বাংলাদেশের বা এশিয়াতে, আমার ইন্ডিয়াতে টিম আছে, আমার অস্ট্রেলিয়াতে টিম আছে, ওদের সাথে আমার টাইম কোঅর্ডিনেট করে ফ্রম রাতে 9টা থেকে রাতে 2টা 3টা পর্যন্ত আমার ওদের সাথে মিটিংস থাকে। দেন আমার ইমেলস থাকে, কাজ থাকে, অনেকগুলা প্রেজেন্টেশন থাকে, অনেক ধরনের মিটিং এর কাজ থাকে, অনেক ধরনের ইমেলের কাজ থাকে। তো ওগুলা করতে হয়। তো আমি হার্ডলি এখন কোনো টাইম পাই যেখানে আমি নিজের জন্য একটু টাইম পাচ্ছি, বাট এটা সবারই হবে, কারণ এটা যেহেতু আমার একটা নতুন কোম্পানি, এটা যতক্ষণ না একটু দাঁড়িয়ে যাবে ততক্ষণ এরকম আমার কষ্ট করতে হবে। বাট আমার এই কষ্ট করতে আমার কোনো খারাপ লাগে না, কাজ যেটুকুন করি আমার নিজের জন্যই করি, আর এটা আমার নিজের কোম্পানির জন্যই করছি। তো এটাতে আমার অনেক খুশি লাগে যে না, যে আমার কাজটা যেটুকুন হচ্ছে, সাকসেসফুল হচ্ছে, সেটা আমার কষ্টের জন্যই হচ্ছে। আর যখন কেউ তার নিজের কষ্টের সফলতা পায়, ওইটা দেখলে আরো মানুষ মোটিভেটেড হয়। সো দ্যাটস হোয়াট কিপস মি রানিং। ওকে, সো আপুর কাছে আমরা অনেক কিছু জানলাম। সো উদ্যোক্তারা যারা এই মুহূর্তে আপনারা দেখছেন বা নতুন উদ্যোক্তারা যারা আছেন, তাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপুর কাছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমরা কিন্তু পাখি গণনার এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে লাইভে রয়েছে, তো কিছু কমেন্টস নিয়ে নিতে চাচ্ছিলাম। আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম হাজী শহীদুল রহমান খোকন রয়েছেন, শুভ সন্ধ্যা জানিয়েছেন। শুভ সন্ধ্যা আপনাকে। নার্গিস আলামিন আছেন জয়েন করে, তিনি আসসালামু আলাইকুম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। ফারা দোলন আছেন আমাদের সাথে, বলছেন সুন্দর দেখাচ্ছে রিমা, শুভকামনা। ধন্যবাদ আপু আপনাকে। মাসুদ রানা আছেন, কনগ্রাচুলেশন জানিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছিলাম ওকে খোকন রয়েছেন, তিনি বলছেন বিদেশ ভুইয়া অচেনা দেশে। আচ্ছা, শুভকামনা আপনার জন্য রইলো। এছাড়া দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে আরো অনেকেই কানেক্ট হয়ে আছেন। রুকসানা সেলিম আছেন, ইন্ডিয়া আরিফুল ইসলাম আছেন জয়েন করে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আচ্ছা, এছাড়া আমাদের সাথে আরো অনেকেই দেখতে পাচ্ছিলাম কানেক্ট হয়ে আছেন। ওকে, সো যারা এই মুহূর্তে কানেক্ট হয়ে আছেন তাদের সবাইকেই বলতে চাচ্ছিলাম, যদি উদ্যোক্তারা আমাদেরকে শুনে থাকেন বা আপনার যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ওকে, তো আমাদের সাথে কিন্তু আজকে রুমিলা আপু আছেন, তিনি এই মুহূর্তে এই সময়টাতে আসলে টেক নিয়ে কাজ করছেন। তো তার অলরেডি 2টা প্রতিষ্ঠানের সাথে তিনি কিন্তু জড়িত আছেন, তার নিজের গড়া। তো অবশ্যই আপুর কাছে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আপুর কাছে জানতে চাইবো যে আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? সো
সো আমি চাচ্ছি যে এখন যেটা আমার যে নতুন আমার রোবোটিক্স কোম্পানির একটা প্ল্যান্ট আমি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলিং করব ঢাকাতে। তো আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে ওখানে আমি যাব, যে আমি অ্যাসেম্বলিং করা অ্যাটলিস্ট শুরু করে দিব, এন্ড দেন আস্তে আস্তে আমি ম্যানুফ্যাকচারিং এ যাব। আর তার সাথে সাথে আমার একটা প্রোডাকশন কোম্পানি আছে এখানে, যেটার সাথে করে আমি নেটফ্লিক্স বা অ্যামাজনের জন্য আমি বাংলা কন্টেন্ট বানাতে চাই। কারণ আমি সব ধরনের কন্টেন্টই দেখি, আমার মনে হয় একটা কন্টেন্ট যদি ভালো হয় তখন তুমি অন্য ল্যাঙ্গুয়েজে সেটা দেখবা। যেরকম আমি অনেক অ্যানিমেশন দেখি, কারণ আমার অ্যানিমেশনের কাজ করতে হয়, ভিএফএক্স এর অনেক কিছু আমরা করি, আমরা গ্রিন স্ক্রিনের উপরে কাজ করি, আমরা এডিট করা পোস্ট প্রোডাকশনের কাজের অনেক কিছু আছে আমরা করি। তো ওটার জন্য আমার সবসময় আপ টু ডেট থাকতে হয় এবং অনেক কিছু দেখতে হয়। তো আমি দেখেছি যে তুমি একটা কন্টেন্ট যদি ভালো হয়, সেটা যদি তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজেও না হয়, তুমি সাবটাইটেলস ইউজ করেও তুমি দেখবে। সো আমার মনে হয় ওইখানেও একটা অনেক বড় ফিল্ড আছে মিডিয়াতে তোমার কন্টেন্ট ক্রিয়েট করার। আমার মনে হয় বাংলাদেশে অনেক ধরনের ট্যালেন্ট আছে, সব ধরনের ক্রিয়েটিভ মানুষ থেকে শুরু করে টেকনিক্যাল মানুষ থেকে শুরু করে, জাস্ট অপরচুনিটিটা আর গাইডেন্সটা ওরকম ঠিক মতো করে নেই। তো আমার সেটাই চেষ্টা যে এদের ইউথ গুলাকে ডিফারেন্ট ভাবে আমরা কিভাবে ট্রেন করতে পারি, কিভাবে সামনে নিয়ে আসতে পারি, কিভাবে টেকনিক্যাল স্কিলস ইজিলি তাদেরকে শেখাতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন বানাতে পারে মানুষ বাসায় বসে বসে। তো এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট যে এরিয়াজে আমরা ফোকাস করতে পারি। তো আমার ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশের যে এই একটা তো ট্রেনিং সেন্টার করব, এবং আমি অ্যাসেম্বলিংও করব, ম্যানুফ্যাকচারিংও করব রোবটসের জন্য, এবং আমি বিভিন্ন একটা পোস্ট প্রোডাকশন কোম্পানি খোলারও আমার একটা ইচ্ছা আছে। তো ওটার ব্যাপারে অলরেডি কথা শুরু হয়ে গেছে। তো এবার যখন ঢাকায় যেতে পারবো তখন হোপফুলি আমি এগুলো শুরু করতে পারবো। আর এখন যেহেতু আমি এতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি, আমার ডেফিনেটলি আমি অনেক মানুষকে হোপ করছি যে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে এমপ্লয় করতে পারবো। সো এটাই আমার ইচ্ছা। দ্যাটস গ্রেট। তো আমাদের সাথে আপু কিছু কমেন্টস নিয়ে দিতে চাচ্ছি, অনেকে কানেক্ট হয়েছেন। যেমন আচ্ছা। এমডি আরিফুল ইসলাম বলছেন যে রিমাপু এখন ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে। বাট আমার কাছে যেটা মনে হয়, আমরা আসলে একটা রেসের মধ্যে না গিয়ে আমাদের আসলে মোটোটা এমন হওয়া উচিত যে ছেলে এবং মেয়ে দুজনেই সমান তালে এগিয়ে যাবে। কেউ কারো থেকে বেশি বা কম এই জিনিসটা আসলে আমাদের আহ বিবেচনা করার থেকে আমার মনে হয় যে সমান তালে এগিয়ে যাওয়ার বিবেচনাটাই আমার সবার প্রথমে করা উচিত। তো আপুর এটা নিয়ে কি মনে হয়? আমাদের একজন কমেন্টে জানাচ্ছিল। তোমার সাথে এগ্রি করি, বিকজ ছেলে মেয়ে না, এটা হচ্ছে মানুষের কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করবে। যে কোনো একটা জবে যদি একটা ছেলে অ্যাপ্লাই করে এবং একটা মেয়ে অ্যাপ্লাই করে, যেহেতু সে মেয়েটা জেন্ডার বায়াসড একদমই হওয়া উচিত না। তার কোয়ালিফিকেশন কি, সে কাজটা ঠিক মতো করে করতে পারবে নাকি, তার সেই স্কিল সেটটা আছে নাকি, সেটাই সবাই সবসময় দেখে। কারণ আমিও যখন হায়ার করব, আমিও সেটা ফার্স্টে দেখবো যে সে ছেলে নাকি মেয়ে, সেটা আমি দেখতে চাই না। আমি জানি এখনো এরকম অনেক জায়গায়, সব জায়গাতেই আছে ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস, একটা বায়াস থাকে, মানুষজন টেকনিক্যাল ফিল্ড হোক যেই ফিল্ডই হোক, মানে চায় যে একটু ছেলেরা বেশি আসুক, বিকজ ছেলেদেরকে আরো মোর কমফোর্টেবল হয়তো বা ফিল করে। বা যত মেয়েরা আসবে তত মানুষের এই স্টিরিওটাইপটা বন্ধ হবে, মানুষের তত থিঙ্কিংটা চেঞ্জ হবে। সো আমি ওই জন্য সবসময় মনে হয় যে যত মেয়েরা এটাতে আসবে, এই ব্যারিয়ারটা ব্রেক করা খুব দরকার, এবং এটা ব্রেক অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে। এবং ছেলে মেয়ের উপরে ডিপেন্ড করে না, কান্ট্রির উপরে ডিপেন্ড করে না, কালারের উপরে ডিপেন্ড করে না, রেসের উপর ডিপেন্ড করে না। ইট অল ডিপেন্ডস অন দ্য নলেজ এট দ্য এন্ড অফ দ্য ডে। তুমি what you're bringing to the table and how you're being beneficial to the company or to the employer. তো এটার উপরেই পুরাটাই বেস করা উচিত। তো ওই জন্যই নিজের স্কিল সেটস এর উপরে এক্সেল করতে হবে, যাতে যে যখন তুমি কারোর সাথে অ্যাপ্লাই করতে যাও বা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করো বা যে কাজটাই করো, সেটা যদি তুমি ভালো মতন জানো, they're bound to hire you. তো তুমি যদি তোমার ওইটুকুন কনফিডেন্স নিজের প্রতি আনতে পারো, আই এম প্রিটি শিওর ছেলে হোক মেয়ে হোক সবারই ইকুয়াল অপরচুনিটি থাকা উচিত। এবং এটা জেন্ডার বায়াসড একদমই হওয়া উচিত না, কোয়ালিফিকেশনের উপর কমপ্লিটলি ডিপেন্ড করবে এবং তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে সে কাজটা করতে পারছে না কিনা, এবং তখনই তাদের হায়ার করা হবে বা তারা তাদের ফিল্ডে সাকসেসফুল হতে পারবে। একদম। তো ধন্যবাদ আপু আপনাকে এত এত কোশ্চেন আমাদেরকে জানানোর জন্য। আই থিঙ্ক যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য অনেক বেশি হেল্প হয়েছে। এবং আপুকে যেহেতু বলছিলাম যে আমরা একদম সময়ের শেষের দিকটাতে চলে এসেছি, তো আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে আপুর ফিউচার প্ল্যানিং এর মধ্যে বাংলাদেশের যারা নারী উদ্যোক্তারা রয়েছে তাদের নিয়ে আসলে
অনেক কিছুই আপুর প্ল্যানিং রয়েছে। আমরা সবাই সেই আশায় রইলাম। আপু অবশ্যই বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে অবশ্যই কাজ করবে, কজ আমরা আপুর কাছে আবদারের জায়গা থেকেও সেটা কিন্তু বলতে পারি। ওকে, তো আপু আমরা একদম লাস্টে যেহেতু চলে এসেছি, পাখি গণনা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। Um, আজকে আমি যখন ইন্ট্রোটা দেখলাম আমি আই ওয়াজ মুভড, আমার খুব ভালো লাগলো। আমি এই ইন্ট্রোটা খুব পছন্দ হয়েছে আজকে যখন লাইভে ফার্স্ট পার্টটা দেখলাম। আমার মনে হয় এই ভিশনটা যার উনি যে শুরু করেছে অনন্যা, আমার আম্মুর টাইমের থেকেও মনে হয় ম্যাগাজিনটা ছিল। তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি যখন আমার বাংলা একটু কম পড়া হতো ম্যাগাজিন, বাট আমি অনন্যা ম্যাগাজিন সব জায়গায় দেখেছি। সো কালকে আমাকে যখন বলা হলো যে হ্যাঁ অনন্যা ম্যাগাজিন থেকে আসবে, যদিও আমার অনেক ডিফারেন্ট লাইভের জন্য ওয়েবিনার থাকে আর আমি বেসিক্যালি বেশি টেকনিক্যাল জিনিসগুলোতেই করি, আজকে আই ওয়াজ অ্যাকচুয়ালি প্লেজেন্টলি মানে আমি খুশি হয়েছি আজকে এটাতে ইনভাইট করতে পেরে, বিকজ ইটস ডিফারেন্ট ফ্রম মাই ফিল্ড অফ ওয়ার্ক। বাট আমি মনে হয় অনেক যেহেতু ডিফারেন্ট এরিয়াজ নিয়ে কাজ করছি, আমি যদি কোনো সময় কাউকে কোনো হেল্প করতে পারি, যে এটুকুন কাউকে মোটিভেটও করতে পারি আমার কথা থ্রু দিয়ে, আই থিঙ্ক আমি নিজেকে লাকি কনসিডার করবো। আর থ্যাংক ইউ সো মাচ এত ফেমাস আর এত পুরানো মানে এত রেপুটেবল একটা ম্যাগাজিন থেকে আমাকে ইনভাইট করার জন্য। এবং অনন্যার নাম আমার ছোটবেলা থেকেই মনে আছে, বিকজ আমি ছোটবেলা থেকেই দেখেছি যে এরকম একটা ম্যাগাজিনের উপরে লেখা থাকে। তো আমাদের বাসায়ও মনে হয় মাঝে মাঝে রাখতো, বা বাইরে কোথাও আমি ডেফিনেটলি অনন্যা ম্যাগাজিনের আগেও দেখেছি, এন্ড তারা যেটা করছে সেটা ডেফিনেটলি কমেন্ডেবল, এন্ড আই এম রিয়েলি হ্যাপি যে আজকে আমাকে এটাতে ইনভাইট করা হয়েছে। আই হোপ আমার আজকের ডিসকাশন থেকে হোপফুলি কেউ কিছু মোটিভেটেড হবে এবং কিছু যারা জানতে দেখতে আসছে তারা কিছু জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আপকে। সো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আজকের নন্দিতার প্রথম পর্ব। আর আমি সুমাইয়া রিমা আছি আপনাদের সাথে। ঠিক পরবর্তী রবিবার দিন কিন্তু আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাবে, এবং প্রতি রবিবারই কিন্তু আপনাদের সাথে ঠিক রাত 9টা বাজে আপনাদের সাথে থাকবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের এই ভালোবাসাটা দিয়েই আমাদের সাথে থাকবেন, এবং পুরো প্রোগ্রাম জুড়ে যারা দর্শকরা আমাদের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রুদ্মিনা আপুকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই পাখি গণনার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।